আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে এইমাত্র আমাদের ক্লাস শেষ হয়েছে, তো সাইকেলে বাসায় যাইতেছি এবং বাসায় যাইতে যাইতে ভাবলাম আপনাদের সাথে কিছু আলোচনা করি। তো আজকের এই ভিডিওতে আসলে আমি আলোচনা করব বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসায় কিভাবে আসে, সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদের সাথে আলোচনা করব। তো এরই মধ্যে আমাকে অনেকেই আসলে ফোনে জানতে চাইতেছে কিভাবে আসলে প্রসেসটা শুরু হয় এবং শেষ পর্যন্ত কিভাবে জাপান আসে। তো এই বিষয়টা সম্পূর্ণভাবে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। তো ফার্স্টে হচ্ছে আপনাকে কোনো একটা ল্যাঙ্গুয়েজ স্কুলে ভর্তি হতে হবে, মানে হচ্ছে জাপানি ভাষা শিখতে হবে। তো ভাষা শেখার পরে যে প্রসেসগুলো আছে, কত টাকা খরচ হবে, কোন খাতে কত আপনাকে দিতে হবে, এটা স্কুল ভেদে বেরি করে, বাট নর্মালিভাবে বিশেষগুলো প্রায় খরচগুলো প্রায় কাছাকাছি, হয়তো বা 50-1 লাখ টাকা এদিক সেদিক, এর বেশি আর হবে না। তো ফার্স্টে হচ্ছে আপনি একটা ল্যাঙ্গুয়েজ স্কুলে ভর্তি হবেন আপনার পছন্দ মতো। তবে একটা জিনিস মনে রাখবেন, ভালো একটা প্রতিষ্ঠানে ভর্তি হবেন এবং ভালো বলতে বাংলাদেশে এরকম এখন অনেক প্রতিষ্ঠান আছে যারা একদম হাই র্যাঙ্কিংয়ে আছে। আমি সাজেস্ট করব তাদের কাছেও ভর্তি না হওয়ার জন্য। কারণ হচ্ছে কি, তাদের এখানে বর্তমানে স্টুডেন্ট অনেক, তো স্টুডেন্ট অনেক হওয়ার কারণে তাদের ফাইলগুলো তারা ওইভাবে চেক করে না। আমার জানার মতো এরকম অনেক স্টুডেন্ট আছে যারা শেষ পর্যন্ত এম্বাসিতে যায়, তাদের এই মানে ইয়ার কারণে, অবহেলার কারণে তারা শেষ পর্যন্ত যায় ভিসা পায় না। তো মোটামুটি লেভেলের একটা এজেন্সি সিলেক্ট করবেন। তো যেখান থেকে আসলে যারা ভালোভাবে আপনাকে কেয়ার করবে এরকম একটা এজেন্সি সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পরে আপনি সেখানে আপনার ল্যাঙ্গুয়েজ কোর্স স্টার্ট করে দিবেন। তো ল্যাঙ্গুয়েজ কোর্স চলা ক্ষেত্রেই আপনার চলতে থাকবে আপনার পরবর্তীতে আপনি যখন ল্যাঙ্গুয়েজ কোর্স কমপ্লিট বা রানিং থাকবেন, তার মধ্যে আপনার ফার্স্ট কাজ হচ্ছে আপনার জিএলপিটি এবং নাট রেজিস্ট্রেশন করা, প্রিপারেশন নেওয়া, এবং সেকেন্ড কাজ হচ্ছে আপনার যে স্কুলে যে ইন্টারভিউ আছে সেই ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেওয়া। এখন আপনি ইন্টারভিউ স্কুল সিলেক্ট করবেন। তো কিভাবে স্কুল সিলেক্ট করবেন এই বিষয় নিয়ে যদি কেউ জানতে চান তাহলে কমেন্ট করেন, তাহলে ওই বিষয় নিয়েও একটা ভিডিও বানাবো। কারণ হচ্ছে স্কুল সিলেক্ট করাও অনেক ইম্পর্ট্যান্ট। তো এই স্কুল সিলেক্ট করে আপনি সেখানে ইন্টারভিউ দিবেন, ইন্টারভিউ ফেস করবেন। ইন্টারভিউতে টিকার পরে আপনার সকল ডকুমেন্টসগুলো চেক করবেন, যে আপনার নামের বানান বা যে যাকে আপনি স্পন্সর দিবেন তার নামের স্পেলিং, ডেট অফ বার্থ, সার্টিফিকেট, ন্যাশনাল আইডি কার্ড, সব কিছু আপনার ঠিক আছে কিনা। ঠিক থাকলে তারপরে আপনি অ্যাপ্লাই করবেন। তো অ্যাপ্লাই করার জন্য আপনার কাছ থেকে প্রয়োজন হবে আপনার যে অরিজিনাল সার্টিফিকেট আছে, সর্বনিম্ন এইচএসসি এবং সর্বোচ্চ যার যেতটুকু আছে সেটা লাগবে, অরিজিনাল সার্টিফিকেট, মার্কশিট, এই দুইটা লাগবে। তারপর হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড এবং স্পন্সর ন্যাশনাল আইডি কার্ড, যা যা লাগে। এবং এগুলা অ্যাপ্লাই করার জন্য আপনার যে এজেন্সি আছে উনি সব কিছু ডকুমেন্টস বলে দিবে। তো এক্ষেত্রে প্রাথমিক অবস্থা আপনি যখন ভর্তি হবেন যে কোনো একটা এজেন্সিতে, সেক্ষেত্রে আপনার কাছ থেকে তারা মেবি ল্যাঙ্গুয়েজ পিস নেবে। কোনো কোনো এজেন্সি 15 থেকে শুরু হয়, 20-25 নেয়। তো সেটা হচ্ছে ধরেন সর্বনিম্ন 15ই ধরা যাক, 15তে অ্যাভেলেবেল পাওয়া যায়, 15-20-এর মধ্যে। তারপরে আপনাকে যেই এজেন্সি, সেটা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ ফি। তারপর হচ্ছে আপনি যখন কোনো স্কুলে সিলেক্ট হয়ে যাবেন তখন আপনার সকল ডকুমেন্টসগুলা ওরা নেবে এবং সেখানে আপনার ইমিগ্রেশনে, জাপান ইমিগ্রেশনে অ্যাপ্লাই করতে 5,000 এবং 20,000 ইয়েন, 20,000 টাকা, এবং আরও 5,000 টাকা লাগে। ওই যে এজেন্সি আছে ওরা প্রসেসিং ডকুমেন্টস জাপান আপ ডাউন করে পাঠায়, সেখানে সেই বাবদ 5,000 টাকা নেয়। এই হচ্ছে 25,000। আর আরও এক্সট্রা 20,000 টাকা লাগতে পারে যদি আপনার ব্যাংক স্টেটমেন্ট না থাকে।
তো সেক্ষেত্রে এজেন্সিরা ওদের ব্যাংক স্টেটমেন্ট ম্যানেজ করে দেয় এবং সেক্ষেত্রে ওরা 5,000 টাকা, সরি 20,000 টাকা এক্সট্রা নেয়। তো এই হচ্ছে, যদি আপনার ব্যাংক স্টেটমেন্ট না থাকে তাহলে অ্যাপ্লিকেশন করতে আপনার সর্বোচ্চ খরচ হবে 45,000 টাকা। তো এরপরে আপনি তো জিএলপিটি বা স্টারিং রানিং থাকবে। যখন আবার আপনার সিইউ আসবে, সিইউ আসলে আপনার প্রথম কাজ হচ্ছে আপনার সিইউর যে পেপারগুলা এগুলা দিয়ে আপনার স্কুল থেকে আপনার টিউশন যে কাগজপত্র আছে, টিউশন ফি সব কিছু পাঠাবে। ওইখানে আপনার ডরমেটরি ফি বা যদি ডরমেটরি থাকে স্কুলের যাবতীয় অ্যাডমিশন ফি যত কিছু আছে সকল কিছুর খরচ এখানে লেখা থাকবে ওই পেপারটাতে, এবং ওই পেপারটাতে ব্যাংকের অ্যাকাউন্ট থাকবে এবং আপনার সিউর ফটোকপি ওরা ওইখান থেকে পাঠাবে। পাঠানোর পরে এগুলা নিয়ে আপনার অরিজিনাল সার্টিফিকেটগুলো নিয়ে বিভিন্ন ব্যাংকে স্টুডেন্ট ফাইল খোলে। আপনার ওই প্রিমিয়াম ব্যাংক, ব্র্যাক ব্যাংক, অনেক ব্যাংকে ফাইল খোলে। ওইগুলোতে গিয়ে ব্যাংকে একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলবেন। খোলার পরে আপনার ধরেন আপনার টিউশন ফি আসবে 6 লাখ টাকা। তো মানে নর্মালি 6, 7 এক এক স্কুলের একরকম, তবে 6, 6.5 এরকমই আসে। হ্যাঁ, 6, 6.5, সর্বোচ্চ হলে 7 মধ্যেই থাকে। তো এরপরে হচ্ছে আপনার ব্যাংকে যখন আপনি স্টুডেন্ট ফাইল খুলে টাকা পাঠাবেন, টাকা পাঠাইলে ব্যাংকের চার্জ কাটে প্রায় 20,000 টাকার মতো। মূল টাকার সাথে এটা যোগ করে হিসাব করে নেবেন। তো তারপর হচ্ছে টাকা পাঠানোর পরে আপনার শুরু হবে এম্বাসি প্রিপারেশন, এবং প্রিপারেশনের জন্য আপনার প্রিপারেশন নেবেন, এবং তারপর হচ্ছে আপনার যেই সিওর যে অরিজিনাল কপি ওটা এর টাকা পাঠানোর পরে ওই স্কুল আপনাকে পাঠিয়ে দিবে। তারপরে আপনার প্রিপারেশন চলবে এবং এম্বাসির যে ডকুমেন্টসগুলো আছে এগুলো আপনার রেডি করতে থাকবেন। সেখানে আপনার যত সার্টিফিকেটগুলো আছে অরিজিনাল কপি সেগুলো লাগবে। তারপর হচ্ছে আপনার যে স্পন্সর আছে তার আইডি কার্ড, ব্যাংক স্টেটমেন্ট, তারপর হচ্ছে যে ইম্পর্ট্যান্ট হচ্ছে ট্যাক্স সার্টিফিকেট লাগবে তখন লাস্ট 3 বছরের, সেটা আপনি করে নেবেন। এবং হচ্ছে ব্যাংক স্টেটমেন্টের জন্য আপনার এখানে খরচ হবে। যদি আপনার ট্যাক্স করা না থাকে সেক্ষেত্রে আপনার 30,000 টাকায় আরও এক্সট্রা খরচ হবে, এবং আবার ব্যাংক স্টেটমেন্টের জন্য ব্যাংক যদি না থাকে তাহলে এক্সট্রা আরও 20,000 টাকা খরচ হবে। এই মোট এখানে আবার 50,000 টাকা এক্সট্রা খরচ হবে। তারপর হচ্ছে আপনি এগুলো রেডি করে, সব ডকুমেন্টস রেডি করে আপনি চলে যাবেন এম্বাসিতে ইন্টারভিউ দিবেন। দেওয়ার পরে আপনার যদি ভিসা হয়ে যায়, ভিসা হওয়ার পরে আপনার কস্ট কী তো আগে যেগুলো বলছি সেগুলোর পরে অ্যাড হবে হচ্ছে ভিসার পর হচ্ছে ফার্স্ট হচ্ছে আপনি যে এজেন্সির মাধ্যমে ভিসা করছেন তাকে 1 লাখ টাকা দিতে হবে। এটা নর্মালি সব এজেন্সিকে দেয়, মানে নর্মাল সবচেয়ে সর্বনিম্নে 1 লাখ, এর উপরে অনেক এজেন্সি আরও বেশিও নেয়। তো 1 লাখ হিসাব করবেন। হিসাব করার পরে তারপরে এজেন্সির থেকে তো আপনার ফাইল টাইল নেওয়া শেষ। এখন আপনার শুরু হবে আপনার শপিংয়ের জন্য আপনার মিনিমাম ধরেন 30 থেকে 40,000 টাকার মতো লাগবে শপিং, বা কারো আরও বেশি লাগে নর্মালি একটা শপিং করতে। তারপরে হচ্ছে আপনার শপিংয়ের পর হচ্ছে আপনার বিমান ভাড়া। তো বিমান ভাড়া আপনাকে একদম সর্বনিম্ন 1 লাখ টাকা ধরে রাখতে হবে। তো 1 লাখ টাকা বিমান ভাড়া আসবে। তারপরে হয়তো বা 5-10 হাজার কম হবে, তবে মোস্ট অফ দ্য টাইম 1 লাখের উপরেই থাকে, কোনো সময় যে একটু কমে। তো এখানে 1 লাখ ধরে রাখতে হবে। তারপর হচ্ছে আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস, ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনি যে জাপানে আসবেন, ধরেন জাপানে আসার পরে আপনাকে মিনিমাম 1.5 মাস মানে হচ্ছে সারভাইভ করতে হবে। যদি আপনি আসেনও সাথেও যদি জব পাই যান তাহলেও আপনাকে 1.5 মাস আপনার যে টাকা দেশ থেকে আনবেন সেই টাকা দিয়ে চলতে হবে। কারণ হচ্ছে জাপানের সিস্টেম হচ্ছে জব করলে এই মাসের টাকা পরের মাসের কোনো কোম্পানি দেয় 15 তারিখ, কোনো কোম্পানি দেয় 25 তারিখ। তো 1 মাস পুরার পরে আবার পরের মাসের 25 তারিখ, মানে প্রায় 1.5 মাস 2 মাস, 1 মাসের টাকা পরের মাসের 2 মাস পরে পাওয়া যায়, এরকম সিস্টেম জাপানের স্যালারি। তো আপনাকে ওই রকমভাবে প্রায় 2 মাসের মতো, যদি আপনার জব সাথে পেয়ে যান তাহলে প্রায় 2 মাসের মতো এরকম। তো
চলতে হবে। তো এই জন্য নর্মালি 1 লাখ ইয়েন লাগবেই। কারণ হচ্ছে এখানে আসলে আপনার খাওয়া দাওয়া, তারপর হচ্ছে বিভিন্ন জিনিসপত্র কিনে অ্যাভারেজে 1 লাখ টাকার মতো হইলে চলা যায়, কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে টোটাল খরচ। এবার আপনারা হিসেব করে নেবেন কত টাকা টোটালি কস্ট হয়। এটা হচ্ছে সর্বনিম্ন, এর উপরে অনেকের খরচ হয়, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তো আজ আর এই স্টুডেন্ট বিষয় সম্পর্কে যদি আরও কিছু কেউ জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাইতে পারেন, তাহলে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওতে যে দৃশ্যগুলো দেখতেছেন এগুলো আসলে আমরা স্কুলে যাইতে বা জবে যাইতে আইতে এগুলা ভিডিও করি এবং আপনাদের সাথে সময় দেই। তো আশা করি আপনাদের ভিডিওগুলো হেল্পফুল হবে, এবং যদি আরও কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবেন, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, বা এই সম্পর্কে যদি বেশি ডিটেলস হয় তাহলে পুরো একটা নতুন করে একটা ভিডিও রেডি করে আপনাকে দেওয়ার চেষ্টা করব। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।